বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সুমন হুসাইন। প্রতিদিনের মতো আজকে তোমাদের বেসিক ইংলিশ গ্রামার এবং বাংলা ব্যাকরণে যেটা গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বা টপিকস, সেটা হলো ইংরেজিতে যেটাকে বলা হয় পাংচুয়েশন মার্কস এবং বাংলা ব্যাকরণে যেটাকে বলা হয় জ্যোতি বা ছেদ চিহ্ন। জ্যোতি বা ছেদ চিহ্ন সেটাকে ইংরেজিতে কি বলা হয়? পাংচুয়েশন মার্ক। এখন এই যে পাংচুয়েশন মার্ক, এই যে এইখান থেকে যে জ্যোতি বা ছেদ চিহ্ন এইটা আসছে, প্রত্যেকটা জিনিসের তো একটা উৎস আছে, তাই না? এই উৎসটা আগে আমাদের বাংলা সাহিত্যে তোমার এই জ্যোতি বা ছেদ চিহ্ন ছিল না, বুঝতে পারছো? জ্যোতি বা ছেদ চিহ্ন ছিল না, শুধু একটা জ্যোতি বা ছেদ চিহ্ন ছিল, সেটা হলো এক দাড়ি ও দুই দাড়ি। এইটা দিয়ে পুরা বাংলা সাহিত্য রচনা করা হয়। কিন্তু এই 1847 সালের এই সময়ে এসে 1847 সালে এই সময়ে এসে তোমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তোমরা নাম শুনছো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি তো বাংলা সাহিত্য অনেক অবদান রেখেছেন। তিনি তার একটি গ্রন্থ যেটার নাম বেতাল পঞ্চবিংশতি, বেতাল পঞ্চবিংশতি নামক একটি গ্রন্থ রচনা করতে গিয়ে আসলে এই সমস্যার সম্মুখীন হয়। তো দেখা গেল কি, তিনি যখন একটা লাইন লিখতে যায় তখন হয় কি, মানে লাইনগুলো কেমন যেন অর্থ অস্পষ্ট থেকে যায়। এই জন্য তিনি কি করলো, তিনি ইংরেজি সাহিত্য ঘাটাঘাটি করলো। ইংরেজি সাহিত্য দেখলো যে এখানে কিছু বিরতি এবং কিছু বক্তব্য স্পষ্ট করার জন্য কিছু শব্দ রয়েছে, সেটাকে পাংচুয়েশন মার্ক বলা হয়। তিনি এই পাংচুয়েশন মার্ক ইংরেজি সাহিত্যে থেকে এই পাংচুয়েশন মার্কটা ধার নিয়ে বাংলা সাহিত্যে জ্যোতি বা ছেদ চিহ্ন হিসেবে কি করলো, বসাই দিল, তাই না? জ্যোতি বা ছেদ চিহ্ন হিসেবে বসাই দিল। সালটা কত সাল মনে আছে? 1847 সাল। আর গ্রন্থটা কি? বেতাল পঞ্চবিংশতি। হ্যাঁ, বেতাল পঞ্চবিংশতিতে প্রথমেই এই জ্যোতি বা ছেদ চিহ্ন ব্যবহার করা হয়, বুঝতে পারছো? জ্যোতি বা ছেদ চিহ্ন ব্যবহার করা হয় যেহেতু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইংরেজি সাহিত্য থেকে কি করেছেন, এই যে পাংচুয়েশন মার্ক গুলো কপি করে কি করছেন, বাংলা সাহিত্যে জ্যোতি বা ছেদ চিহ্ন হিসেবে ব্যবহার করছেন। সেই জন্য তিনি কি করছেন, এই দুই একটা শব্দ ছাড়া সবগুলোই ইংরেজিতেই আমরা ইংরেজি হিসেবেই চিনি, তাই না? যেমন ধরো ফুল স্টপ, এইটার বিপরীতে ছিল দাড়ি, কারণ এইটা মানেও থামা, দাড়ি মানেও থামা। এই জন্য তিনি কি করলেন, যে বাংলা সাহিত্যে যে ফুল স্টপটা রয়েছে, এই যে দাড়িটা রয়েছে বাংলা সাহিত্যে, তিনি আর ফুল স্টপটা বাংলা সাহিত্যে আনলেন না, তিনি তার দাড়িটাকে রেখে দিলেন। কিন্তু পরবর্তীতে যেগুলো আছে, কোমা, সেমিকোলন, কোলন, নোট, এই যে প্রশ্নবোধক চিহ্ন, আশ্চর্যবোধক চিহ্ন, তারপরে এই যে হাইফেন যেটাকে বলে, তারপর ইনভার্টেড কমা, ব্র্যাকেট, অ্যাপোস্ট্রফ, এইগুলো তিনি কি করলেন, তিনি ওই ইংরেজি ভাষায় রেখে দিলেন, বুঝতে পারছো? ইংরেজি ভাষায় রেখে দিলেন, তখন ওইভাবে কি বিকৃতভাবে অবস্থায় রয়ে গেল। দেখো, এইগুলোই হলো সেই তোমার জ্যোতি বা ছেদ চিহ্ন। এখন আসো, জ্যোতি বা ছেদ চিহ্নটা কি, কেন আমরা ব্যবহার করব আমাদের সাহিত্যে, তাই না? এখন ধরো তোমার বাক্যের একটা বাক্যের বক্তব্যকে স্পষ্ট করার জন্য, বক্তব্যকে স্পষ্ট করার জন্য তুমি যে লিখবে, তোমার লেখা, তোমার আবেগ অনুভূতি, তাই না? তোমার আবেগ অনুভূতি, হাসি, কান্না, এইগুলো তো তুমি উপস্থাপন করতেছো লেখার মাধ্যমে। এগুলো তুমি যে পাঠক, যে পড়বে, তুমি তাকে কি করতে চাও, তোমার আবেগ অনুভূতি উপস্থাপন করার জন্য এবং বাক্যটাকে স্পষ্ট করার জন্য আসলে কি করতে হয়, জ্যোতি বা ছেদ চিহ্ন ব্যবহার করতে হয়। যেমন যদি আমি বলি তোমার নাম কি, এর পরে আমরা একটা কি করি, প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করি, তাই না? তোমার নাম কি, এই যে প্রশ্নবোধক চিহ্নটা ব্যবহার করি, এটা দ্বারা বোঝায় যে আমি তোমাকে প্রশ্ন করতেছি, তাই না? এই জন্য আমাদের কি করতে হয়, জ্যোতি বা ছেদ চিহ্ন ব্যবহার করতে হয়। আসো তাহলে আমরা এই যে ইংরেজি সাহিত্যে যেটা পাংচুয়েশন মার্ক বলে, সেইটা আমরা দেখে নেই। দেখো, প্রথমেই যেটা আছে সেটা হলো ফুল স্টপ। কি? ফুল স্টপ। এই ফুল স্টপ মানে হলো বিরতি বা থামা। তারপরে আছে কমা, দাড়ি থেকে একটু, এই ফুল স্টপ থেকে একটু কম থামার জন্য কমা ব্যবহার করা হয়। তারপরে হলো সেমিকোলন, তারপরে আছে কোলন, তারপরে আছে নোট অফ ইন্টারোগেশন, যেটাকে প্রশ্নবোধক চিহ্ন বলে আমরা। নোট অফ
ইন্টারোগেশন, প্রশ্নবোধক চিহ্ন। তারপরে বলি নোট অফ এক্সক্লেমেশন, নোট অফ এক্সক্লেমেশন যেটাকে আমরা আশ্চর্যবোধক চিহ্ন বলি। আর একটা আছে হাইপেন, আর একটা আছে ইনভার্টেড কোমা অথবা কোটেশন মার্ক, ইনভার্টেড কোমা অথবা কোটেশন মার্কস। তারপরে আরেকটা আছে হলো ব্র্যাকেট, কি ব্র্যাকেট, আর আরেকটা আছে হলো অ্যাপোস্ট্রফ। এখন আসো আমরা এক একটা করে কার কি ব্যবহার এটা দেখে নেই, তাই না? দেখলে ক্লিয়ার হবে। দেখো প্রথমেই আমরা ফুল স্টপটা দেখি। ফুল স্টপের কি ব্যবহার হয়? ফুল স্টপটা হলো যেমন আই অ্যাম এ স্টুডেন্ট, দেখো আমি একজন ছাত্র, বাক্য শেষ হয়ে গেল, তাই না? বাক্য শেষ হয়ে গেল, আমরা কিন্তু কি করলাম? ফুল স্টপ দিয়ে বাক্যটা শেষ করে দিলাম। আর বাংলা হলে কি করতাম? দাঁড়ি দিয়ে বা পূর্ণচ্ছেদ দিয়ে কি করতাম? বাক্যটা শেষ করে দিতাম। এইবার আসো আরেকটা জিনিস, তোমরা হয়তো এইগুলো শুনে থাকবে, ইউকে, তারপরে ইউএসএ, তারপরে বিএ, তারপরে এমএ, এইগুলো তোমরা দেখছো না? দেখছো না এগুলো? দেখো না? এইগুলোর মানে কি জানো? এই যে ইউকে মানে ইউনাইটেড কিংডম, মানে যুক্ত যুক্ত রাজ্যকে বোঝাচ্ছে। ইউনাইটেড কিংডম, কিংডম মানে রাজ্য। এই যে এইটা মানে হলো ইউনাইটেড, আর কেতে হলো কিংডম। একটু বলতে করো। তাহলে দেখো এই যে আমরা পড়লাম ইউকে, ইউএসএ, বিএ, এমএ, এইটার মানে হলো দেখো ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমেরিকা, আর এটা ব্যাচেলর অফ আর্টস, আর আরেকটা হলো মাস্টার অফ আর্টস। এই বড় বড় শব্দ কি আমরা যখন ছোট করে লিখি সেটাকে অ্যাব্রিভিয়েশন বলে। আর সেই অ্যাব্রিভিয়েশনের করার ক্ষেত্রে আমরা কি করি? এই ফুল স্টপটা ব্যবহার করি। বুঝতে পারছো সবাই? দেখো এখন আমরা নেক্সট আরেকটু পড়বো, সেটা হলো এই যে কমা, কমা দেখছো? কমা যেটা বাংলায় কিন্তু আমরা কমা হিসেবে ব্যবহার করি। এই কমাটা হলো এই ফুল স্টপের থেকে একটু কম বিরতি দেওয়ার জন্য আমরা কমা ব্যবহার করি। বুঝতে পারছো? ফুল স্টপের থেকে একটু কম বিরতি দেওয়ার জন্য কমা ব্যবহার করি। আসো তাহলে আমরা কমার ব্যবহারগুলো দেখে নেই, কোথায় কোথায় কমাগুলো ব্যবহৃত হয়। ধরো সাপোজ একই ধরনের পদ বা পার্টস অফ স্পিচ পরপর ব্যবহৃত হলে আমরা কমা দিয়ে এক একটা থেকে আরেকটাকে আলাদা করি। যেমন ধরো উদাহরণ দিয়ে দেখাই, আই লাইক ম্যাঙ্গো, তারপরে পাইনঅ্যাপল, তারপরে তারপরে জ্যাকফ্রুট। তাহলে এই যে দেখো ইটসেলফটা দেখো, এই যে আই লাইক, আমি কি কি পছন্দ করি? আম পছন্দ করি, পাইনঅ্যাপল পছন্দ করি, জ্যাকফ্রুট পছন্দ করি। এইগুলো কিন্তু সবগুলো কিন্তু একই পদ বা একই পার্ট অফ স্পিচ। কারণ কি দেখো এগুলো সব নাউন। আম একটা নাম, আনারস একটা নাম, এবং কাঁঠাল একটা নাম। একই ধরনের পদ বা পার্টস অফ স্পিচ যখন ব্যবহার করা হয় একই সাথে, তখন কি করা হয়? একটা থেকে আরেকটা আলাদা করার ক্ষেত্রে এই কমাগুলো ব্যবহার হয়। বুঝতে পারছো? দেখো এই একটা নিয়ম ব্যবহারের। আরো দেখো দেখাই, তোমার ঠিকানা যখন আমরা লিখি অ্যাড্রেস, ADDRESS, অ্যাড্রেস, ঠিকানা যখন লিখি তখন কিন্তু আমরা এই কমাগুলো ব্যবহার করি। কিভাবে ব্যবহার করি দেখো, যেমন 1203 রামপুরা, তারপরে আমরা আরেকটা কি দেই? কমা দেই, ঢাকা দেই। বুঝতে পারছো? ক্লিয়ার? দেখছো এই যে আমরা কি করতেছি? কোন ঠিকানা বা অ্যাড্রেস লেখার সময় আমরা কি করি? কমাটা ব্যবহার করি। ক্লিয়ার হয়েছে সবাই? এইবার দেখো আমরা আর কোথায় ব্যবহার করি। দেখো কমা, এটা তো ঠিকানা গেল, তারপরে আমরা কমা ব্যবহার করি তোমার এই যে কারো বক্তব্য, কেউ একজন বলতেছে যে ধরো তোমার এটা বলি রাসেল বলল, এইভাবে দিয়ে আমি যাব না। দেখো কারো বক্তব্যকে যখন আমরা তুলে ধরি তখন এই যে রাসেল এটা লেখার পরে আমরা হলো কমা দিয়ে দেই, তারপরে এই যে ইনভার্টেড কমা এখানে শুরু হয়। এইভাবে কি দেওয়া যায়? তোমার কমা ব্যবহার করা যায়। আরেকটা দেখো নিয়ম হলো ভকেটিভ। ভকেটিভ নামে একটা ওয়ার্ড আছে যেটাকে সম্বোধন বলা হয়। বুঝতে পারছো? ভকেটিভ যেটাকে
বাংলা কি সম্বোধন, ভকেটিভ, VOCATIV, ভকেটিভ মানে সম্বোধন। এটা এরকম হলো যে আমি ডাক দিলাম যে কামরুল এদিকে আসো, সম্বোধন করে ডাক দিলাম না। তারপরে তোমার হলো যে কবিরা বিভিন্ন কবিতায় লিখে যে তোমার ওহে তোরা যাস না ঘরের বাহিরে, ওহে মাঝি দাঁড়াও একটু আমাকে নিয়ে যাও, এই যে এইরকম করে বলে যে ওহে মাঝি, ওহে মাঝি, তারপরে আমরা কমা দেই, আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। দেখো এই যে ওহে মাঝি বলে আমি কি করলাম, মাঝিকে সম্বোধন করলাম। বুঝতে পারছো? আমাদের ভাষায়, আমাদের পাবনার ভাষায় কি বলে, ওই আমার আব্বুরা বলে যে এই বেটা শোনো, এটা বলে না, আমার আব্বুরা এরকম করে বলে যে আদর করে সম্বোধন করে ডাকে, বেটা বলে ডাকে। এই যে সম্বোধন যেটাকে ইংরেজিতে কি বলা হয়, ভকেটিভ। এই ভকেটিভ বা সম্বোধনের পরে কি বসে, কমা বসে। বুঝতে পারছো? ভকেটিভ বা সম্বোধনের পরে কি বসে, কমা বসে। এখন দেখো কমা আরো কোথায় বসতে পারে, দেখো মনে রাখবে সবাই। একটা হলো কমপ্লেক্স সেন্টেন্স বা যেটাকে জটিল বাক্য বলা হয়, সেগুলো তোমরা এখনো হয়তো শিখো নাই, আস্তে আস্তে শিখাবো। দেখো কমপ্লেক্স সেন্টেন্স যেটাকে জটিল বাক্য বলা হয়, COMPLEX, কমপ্লেক্স সেন্টেন্স যেটাকে জটিল বাক্য বলে। এই কমপ্লেক্স সেন্টেন্সকে তোমার, কমপ্লেক্স সেন্টেন্স তো এক বা একাধিক বাক্য দিয়ে গঠিত হয়। বুঝতে পারছো? এক বা একাধিক বাক্য দিয়ে গঠিত হয়। এখানে ইন্টারকানেক্টর থাকে, ইন্টারকানেক্টর যদি না থাকে সেখানে কমা হয়। যে কিভাবে হয় আমি দেখাই। দেখো যে দ্য ম্যান, মানুষটি, হু কেম yesterday, দ্য ম্যান হু কেম yesterday, তারপরে আমরা কমা দিলাম, কমা দেওয়ার পর বলি আই নো হিম। দেখছো এই যে দুইটা, এখানে দেখো কয়টা সেন্টেন্স আছে বলো তো, এই একটা সেন্টেন্স, এই একটা সেন্টেন্স। দেখো দ্য ম্যান হু কেম yesterday, যে ব্যক্তি গতকাল এসেছিল, আই নো হিম, আমি তাকে চিনি। এই যে দেখছো আলাদা করে দিচ্ছে, এই যে কমাটা দিয়ে কি করা হচ্ছে, এই দুইটা বাক্যকে আলাদা, এইটা একটা বাক্য, এইটা একটা বাক্য, দুইটা বাক্যকে যখন একসঙ্গে যুক্ত করা হচ্ছে কমা দিয়ে যুক্ত করা হচ্ছে। তাহলে দেখো কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রেও কি করা যায়, আলাদা করার ক্ষেত্রে কি করা যায়, তোমার কমা ব্যবহার করা যায়। ধরো এইবার কমাটা গেল, এখন দেখো আমরা দেখব হলো সেমিকোলন, তাই না? সেমিকোলনটা দেখব, কোনটা দেখব, সেমিকোলন। এই সেমিকোলনটা হলো তোমার কমার থেকে একটু বেশি বিরতি এবং ফুল স্টপের থেকে একটু কম বিরতি। বুঝতে পারছো? সেমিকোলনটা হলো কমার থেকে একটু বেশি সময় থামতে হয় এবং কিসের থেকে, ফুল স্টপের থেকে একটু কম সময় থামতে হয়। তাই সেই ক্ষেত্রে কি হয়, সেমিকোলন হয়। আর সেমিকোলনটা হয় কম্পাউন্ড সেন্টেন্স, যেটাকে কি বলা হয়, যৌগিক বাক্য গঠনের ক্ষেত্রে, কম্পাউন্ড সেন্টেন্সের গঠনের ক্ষেত্রে কি হয়, কমাটা ব্যবহার হয় যদি সেই যৌগিক বাক্য কি থাকে, কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন তোমরা জানো, এগুলো এন্ড, বাট, অর, এইগুলো তোমরা জানো না? এই যে এন্ড, তারপরে বাট, তারপরে অর, এইগুলো দেখো নাই? এগুলো তো তোমরা ইংরেজিতে দেখছো, তাই না? এন্ড, বাট, অর, এইগুলো দ্বারা কিন্তু তোমার বাক্য যুক্ত হয়। যেমন আমি তোমাদের দেখাই যে হি ইজ পোর, সে গরিব, তাই না? বাট কি, অনেস্ট। দেখছো সে গরিব কিন্তু সে কি, সৎ। এই বাটটা না থেকে এই তোমার সেমিকোলন দিয়েও এই সেম কাজ করা যায়। যেমন ধরো এইভাবে, হি ইজ পোর, তারপরে আমরা এখানে সেমিকোলন দিয়ে দিলাম। দেখো হি ইজ পোর, হি ইজ অনেস্ট। দেখো তাহলে এই যে বাক্য হয়ে গেল, এইটার কথাও যা, এইটার কথাও তাই। তাহলে এই যে তোমার কম্পাউন্ড সেন্টেন্সের যে যদি তোমার কি কোঅর্ডিনেটিং কনজাংশন যদি না থাকে, সেক্ষেত্রে তুমি কমা, এই সেমিকোলন দিয়ে কি করা যায়, ওই সেম কাজটা চালানো যায়। এই ক্ষেত্রে কি বসে, তোমার সেমিকোলন বসে। আর এইবার আসো কোলন। তোমাদের কি বোরিং লাগতেছে, বুঝতেছ না নাকি? দেখো এইবার কোলনটা বসে হলো তোমার ব্যাখ্যা করার ক্ষেত্রে। বুঝতে পারছো? ব্যাখ্যা
করার ক্ষেত্রে কি বসে, এই কোলনটা বসে কোনো কিছু ব্যাখ্যা করার ক্ষেত্রে, বুঝতে পারছো? যেমন হলো নদী, নদীর ব্যাখ্যা দাও, ব্যাখ্যা দাও। আমরা কি লিখি? নদী লেখার পরে তোমার এইভাবে শুরু করি, তাই না? নদী লেখার পরে ধরো এই যে এইভাবে শুরু করি, বা কারো বক্তব্য, বক্তব্যের ব্যাখ্যা দেওয়া, যেমন এই যে করি, করি এটা লেখার পরে এইরকম দেই না? তারপরে এই যে ডায়লগে আমরা এটা ইউজ করি, তাই না? কনভারসেশনে, তাই না? এইভাবে যে মাই সেলফ, দেখো মাই সেলফ, দেখো এইভাবে দেই, তাই না? মাই সেলফ, এই যে এইটাকে বলা হয় কি? কোলন, বুঝতে পারছো? এটাকে কি বলা হয়? কোলন। আর আরেকটা এবার আসো নেক্সট ওয়ান, তোমার নোট অফ ইন্টারোগেশন। যেমন নোট অফ ইন্টারোগেশন, যেটাকে প্রশ্নবোধক চিহ্ন, এটা সবাই জানো। যেমন হোয়াট ইজ ইওর নেম, তোমার নাম কি? এই ক্ষেত্রে আমরা কি করি? এই যে প্রশ্নবোধক দেই না, এভাবে দেই না প্রশ্নবোধক, এটা হলো নোট অফ ইন্টারোগেশন, যেটাকে প্রশ্নবোধক চিহ্ন বলা হয়। প্রশ্ন করার পরে এটা ব্যবহার করা হয়। আর আরেকটা আসছে নোট অফ এক্সক্লেমেশন। কি? নোট অফ এক্সক্লেমেশন, এটা হলো আবেগ, অনুভূতি, দুঃখ, বেদনা, এই সবগুলো বোঝাতে তোমার কি হয়? নোট অফ এক্সক্লেমেশন বলে। যেমন ধরো তুমি আস্তে আস্তে দেখলা একটা সুন্দর পাখি অথবা টিয়া পাখি, যেটা আমাদের এই এলাকায় সচরাচর দেখা যায় না, তুমি দেখলা ওয়াও কি সুন্দর টিয়া পাখি, এই যে ওয়াও বলতেছো, তোমার আবেগটাকে তুমি প্রকাশ করতেছো, তাই না? তাহলে যে এইভাবে আমরা বলি যে হোয়াট এ বিউটিফুল, BEAUTI, what a beautiful parrot, PARROT, parrot it is, কি সুন্দর তোতা পাখি বা টিয়া পাখি। what a beautiful parrot it is, কি সুন্দর তোতা পাখি। যে লাস্টে দেখো আমরা কি আচ্ছাদবোধক বা নোট অফ এক্সক্লেমেশন সেন্টেন্সটা ব্যবহার করি, বা আবার এরকম করে বাংলায় লিখি, বাহ কি চমৎকার বললে, কি চমৎকার বললে, কার বললে। এই যে দেখো, এই যে বাহ বলে এই যে এরকম একটা সম্বোধন এই যে দেয়, তোমার এক্সক্লেমেশন চিহ্ন দেয়, বুঝতে পারছো? এই ক্ষেত্রে কি হয়? তোমার নোট অফ এক্সক্লেমেশন ব্যবহৃত হয়। এখন আসো তোমার হাইপেন। হাইপেনটা হলো তোমার কম্পাউন্ড ওয়ার্ড। কম্পাউন্ড ওয়ার্ড, আমরা অনেক জটিল শব্দগুলো ব্যবহার করি, সমাজ দ্বারা গঠিত হয়। কম্পাউন্ড ওয়ার্ডের ক্ষেত্রে কি হয়? কম্পাউন্ড ওয়ার্ড, দেখো এগুলো তোমাদের কাছে একটু কঠিন মনে হবে। কম্পাউন্ড ওয়ার্ডের ক্ষেত্রে তোমার কি ব্যবহৃত হয়? হাইপেন ব্যবহৃত হয়, হাইপেন ব্যবহৃত হয়। যেমন ধরো আমরা লিখি মাদার, মাদার ইন ল, মানে এটা মানে শাশুড়ি, তাই না? ফাদার ইন ল, ব্রাদার ইন ল, সিস্টার ইন ল, এই যে এগুলো কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স দেখছো, এই যে আলাদা করে কানেক্ট করার ক্ষেত্রে এই যে তোমার কি হয়? হাইপেন ব্যবহৃত হয়। এই যে কম্পাউন্ড সেন্টেন্স, এটা কিন্তু একটা জটিল বাক্য, বুঝতে পারছো? কম্পাউন্ড, এটা কম্পাউন্ড ওয়ার্ড, এটাকে জটিল শব্দ বলা হয়, যেটাকে সমাস দিয়ে গঠিত হয়। এই সকল শব্দের ক্ষেত্রে কি করা হয়? ইন্টারকানেক্টর হিসেবে হাইপেন ব্যবহার করা যায়। আর এটা দেখো ইনভার্টেড, এই যে ড্যাশ, ড্যাশটা আছে, ড্যাশটা কই? দেখো ড্যাশটা কি করি? একই রকম। এইবার আমরা ইনভার্টেড কমা, দেখো কারো বক্তব্যকে হুবহু যদি তুমি তুলে দিতে চাও তাহলে এইটা ব্যবহার করতে হবে। আর যদি তুমি কারো বক্তব্য হুবহু যদি এই ইনভার্টেড কমা ব্যবহার না করো তাহলে তোমার কেস হয়ে যাইতে পারে, বুঝতে পারছো? কেস হয়ে যাইতে পারে। যেমন ধরো তোমার কারো বক্তব্য, সাপোজ আমি একটা উদাহরণ দিয়ে দেখাই, যে দেখো তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিল উইনস্টন চার্চিল, নাম ছিল উইনস্টন চার্চিল। দেখো সেই উইনস্টন চার্চিল, WINS, উইনস্টন চার্চিল, CHURCHILL, উইনস্টন চার্চিল বলছিল, কি বলছিল? দেখো উইনস্টন চার্চিল বলছিল যে আই হেট ইন্ডিয়ানস, আই হেট ইন্ডিয়ানস, দেখো আমি ইন্ডিয়ানদের ঘৃণা করি, দে আর BEASTLY, বিসলি পিপল, তারা নোংরা মানুষ, উইথ এ বিসলি, BEASTLY, বিসলি ল্যাঙ্গুয়েজ,
দেখো এই যে আবার কোটেশন দিয়ে আটকায় দিলাম। এই যে এখন এই কথাটা যদি তুমি বলো যে আই হেট ইন্ডিয়ানস, দে আর বিসলি পিপল উইথ এ বিসলি ল্যাঙ্গুয়েজ, তাহলে তোমার কি হবে, কপিরাইট আইনে তোমাকে কেস করে দিতে পারবে, কারণ এই কথাটা তো আর তুমি বলো নাই, বলছে কে বলছে, উইনস্টন চার্চিল বলছে, তাই না? এই যে কারো বক্তব্যকে হুবহু তুলে দেওয়ার ক্ষেত্রে তোমার কি করতে হয়, কোটেশন মার্ক বা যেটাকে কি বলা হয়, ইনভার্টেড কমা বলা হয়, সেটা তোমাদের ব্যবহার করতে হবে। বুঝতে পারছো? তাহলে এই যে বলছে যে আই হেট ইন্ডিয়ান, আমি ভারতীয়দের ঘৃণা করি, দে আর বিসলি পিপল উইথ বিসলি ল্যাঙ্গুয়েজ, তারা কি খারাপ জাতি এবং তাদের খারাপ ভাষা। বুঝতে পারছো? এটা কে বলছে, আমি বলছি নাকি কে বলছে, উইনস্টন চার্চিল বলছে না? তাহলে দেখো এই ক্ষেত্রে কি বলা হয়, ইনভার্টেড কমাস বা কোটেশন মার্ক ব্যবহার করতে হয় কারো বক্তব্য হুবহু তুলে দেওয়ার ক্ষেত্রে। এইবার আসো হলো ব্র্যাকেট। ব্র্যাকেটের আমরা ব্যবহার সবাই জানি। এখন অ্যাপোস্ট্রফের ব্যবহারটা দেখাই। অ্যাপোস্ট্রফের ব্যবহারটা হলো এইটাকে অ্যাপোস্ট্রফ বলে। যেমন ধরো অ্যাপোস্ট্রফের ব্যবহার হলো ইট ইজ, ধরো পারভেজ, পারভেজ হোম, এটা পারভেজের বাড়ি, এই যে পারভেজ হোম এর উপরে একটা এস দিয়েছি, তাই না? মানে এটা কি বোঝাচ্ছে, পারভেজের অধিকারে আছে। বুঝতে পারছো? পারভেজের অধিকারে আছে মানে এটা পারভেজের বাড়ি। আর যদি বলি ইট ইজ, ধরো রহিমস পেন, দেখো এটা রহিমের কলম, কলমটা কার, রহিমের। অধিকারের ক্ষেত্রে আমরা এই অ্যাপোস্ট্রফটা ব্যবহার করি। তাহলে দেখো এই হলো তোমার পাংচুয়েশন মার্ক, যেটাকে বাংলায় কি বলা হয়, জ্যোতি বা সের চিহ্ন বলে। আশা করি সবাই বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।